সাকিবের সময় আসার আগেই ভালো সময় আসার আগেই সময় ফুরিয়ে যাবে কিনা কিংবা সময় আসলে কতটা বাকি আছে তার ক্যারিয়ারের কিংবা বাংলাদেশের বর্তমান পজিশনে সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী। শামীম আশরাফ চৌধুরী, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা দেখছিলাম প্রতিবেদনটা, সাকিব আল হাসানের বর্তমান যে পজিশন তাকে নিয়ে আসলে খুব বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে, কিন্তু এই যে অবস্থান তার ব্যাটিং এবং বোলিং দুই সাইডেই অফ ফর্ম, সেটা আসলে খুবই বিরল ঘটনা। এটার পেছনের কারণটা কি শুধুমাত্র তার চোখের ওই সমস্যাটা, নাকি আপনার দৃষ্টিতে অন্য কিছুও ধরা পড়ছে? না, আমার মনে হয় না যে চোখের সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। ইট মাইট বি জাস্ট ওয়ান অফ দ্য রিজনস, একটা কারণ হতে পারে, কিন্তু চোখের যদি ওরকম অসুবিধাই থাকতো তাহলে পরবর্তীতে এসে নিজেকে ফিট বলে আসতো না, এবং যদি চোখটাই ঝামেলা করতো প্রথম অবস্থা থেকে তাহলে নিজেকে প্রস্তুতির ব্যাপারটা সে বলতো যে না, আমাকে আর কিছু সময় দেওয়া হোক। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন। আমার যেটা মনে হচ্ছে যে রানের খরা অনেক সময় সাকিবের আমরা দেখেছি, কিন্তু সেটা পুষিয়ে দিয়েছে বল দিয়ে। বল যখন উইকেট পাচ্ছে না তখন মোটামুটি রান করে যাচ্ছে, কিন্তু এই গত কয়েক মাস ধরে তার যে উভয় ক্ষেত্রে যে অসুবিধাটা হচ্ছে সেটা আমার মনে হয় তার অলসো অ্যাপ্রোচের একটা ব্যাপার আছে। কেন যেন মনে হচ্ছে একটু বেশি ক্যাজুয়াল, একটু বেশি যেটা মানে সিরিয়াসনেস দেখানো উচিত তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথাবার্তায়, চালচলনে কেন জানি আমার মনে হয় যে যতটা গুরুত্ব দেয়া উচিত ততটা আসলে গুরুত্ব দেয়া হচ্ছে না, অর্থাৎ সিরিয়াসনেসের অভাবটা তো একটা সিরিয়াস কনসার্ন বলতে পারি আমরা। কিন্তু সাকিবকে আলাদাভাবে ভাবা হচ্ছে কারণ ওয়েস্ট ইন্ডিজে তিনি ভালো পারফর্ম করেছেন। আমরা মুস্তাফিজকে দেখি, তিনি সাধারণত স্পিনিং ট্র্যাকে বলটা ভালো করেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে তার বোলিংয়ের অভিজ্ঞতাটা খুব একটা সুবিধার না। সেক্ষেত্রে সাকিব ওয়েস্ট ইন্ডিজের উইকেটে গিয়ে কতটা ভাইটাল হয়ে উঠতে পারবেন? তিনি তো যুক্তরাষ্ট্রে খুব একটা সুবিধা করতে পারলেন না, অন্তত বল হাতে ব্যাট হাতেও। যুক্তরাষ্ট্রের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলো ডেফিনেটলি কিছু সাহায্য করবে স্পিন বোলারদের ইন পার্টিকুলার। একটু বেশি গ্রিপ থাকবে, একটু বেশি টার্ন আদায় করতে পারবে, সেই ক্ষেত্রে সাকিবের কিছুটা সাহায্য হবে। এই না যে অন্যান্য স্পিন বোলারদের মতো সাকিব কিন্তু ইজ নট দ্য বিগেস্ট টার্নার অফ দ্য বল। সে বলের গতি নিয়ন্ত্রণ করে, বলের অ্যাঙ্গেলগুলো ব্যবহার করে তার উইকেটগুলো খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে একজন ব্যাটসম্যানকে ফাঁদে ফেলে উইকেট নেয়। একেবারে যে স্পিন নির্ভরশীল বা খুব বেশি বাক খাওয়ানো বল সেটা না, এবং সেই ধারটাই সাকিবের কেন যেন চলে গেছে। সেই যে একটা ব্যাটসম্যানকে সেট আপ করা বিভিন্ন বল দিয়ে, পরবর্তীতে একটা সারপ্রাইজ বল দিয়ে উইকেট নেওয়া, বিশেষ করে তার আর্ম বল যেটা একেবারে স্পিন করে না, আর্মের সঙ্গে ডিরেক্টলি উইকেটের দিকে যায়, বিশেষ করে ডানহাতি ব্যাটারদের জন্য খেলতে অসুবিধা হয়। আমি গত কয়েক ম্যাচে একটা বলও ওই ধরনের বিপদের সম্মুখীন করা ব্যাটারদের সেটা আমি লক্ষ্য করিনি। সেই জায়গা থেকে তুলনা করলে স্কিল সেটসের দিকেও তার কিন্তু একটু ঘাটতি আমি লক্ষ্য করছি, এবং মেবি হিল ফিল আ লিটল মোর কমফোর্টেবল। সে তো সারা পৃথিবীতে খেলেই ভালো করেছে এক সময়, কিন্তু সেই জায়গা থেকে সাকিব আল হাসান সিপিএলে অনেক ম্যাচ খেলেছেন, সেখানকার কন্ডিশনের সঙ্গে তার পরিচয় অনেক বেশি। সেই জায়গা থেকে তাকে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার বলতেই হবে, সেটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে মাঠে খেলাটা হবে নেদারল্যান্ডসের বিপক্ষে, সেই সেন্ট ভিনসেন্টে গত 10-12 বছরে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয়নি, সিপিএলের ম্যাচও আমরা দেখিনি। সেই জায়গায় এরকম একটা অপরিচিত মাঠে, অপরিচিত কন্ডিশনে সাকিবের কাছ থেকে আমরা কতটা প্রত্যাশা করতে পারি? সেটা কি তার ব্যক্তিগত পারফরমেন্সের ক্ষেত্রেও যে প্রত্যাশাটা, একই সঙ্গে তার কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করে দলের বাকি বোলারদেরও নিশ্চয়ই ভালো কিছু আমরা প্রত্যাশা করতে পারি, যেটার ইনপুটটা সাকিবের কাছ থেকে আসবে। সাকিবের কাছ থেকে ইনপুট তো অন্যান্য খেলোয়াড়রা সবসময় বলে যে এখানে তার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি, কিন্তু যখন একজন খেলোয়াড় নিজেই কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলে বা সে সাধারণ অবস্থায় যে খেলাটা খেলে তার গাইডেন্সটাও কতটা ফলপ্রসূ হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। এবং আপনি যেটা বলছিলেন যে 10 বছর ধরে এই আর্নেস্ট গ্রোভে খেলা হয়নি, হঠাৎ করে খেলা হচ্ছে, শুধু বাংলাদেশ দলের জন্য না, সাকিবের জন্য না, পুরো বাংলাদেশ দলের খেলোয়াড়দের একটা অচেনা অপরিচিত জায়গা। অ্যান্ড সো অলসো ফর দ্য নেদারল্যান্ডস, এটা না যে নেদারল্যান্ডস ওখানে খেলেছে, দু দলের জন্যই একটা নতুন পরিস্থিতি, নতুন উইকেটের আচরণটা কি হবে, ওভারহেড কন্ডিশনস কি হবে, কালকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সবকিছু মিলিয়ে প্রস্তুতিটা কারো পক্ষেই কিন্তু
খুব সুখকর না। এবং প্রথম অবস্থায় একেবারে তড়িঘড়ি করে কিছু করা যাবে না, একটু দেখে শুনে খেলতে হবে। আবারও বলছি যে সাকিব নির্ভর দল বাংলাদেশ এখন না। আমার মনে হয় সাকিব যদি খারাপ করে, অনেক সময় সাকিব খেলেনি দলে, তখন বাংলাদেশ জয়লাভ করেছে। সাকিব খেলেছে যখন অতটা ভালো খেলেনি, তখনও বাংলাদেশ জয়লাভ করেছে। ইটস ইজ এ টিম গেম, ইউ ক্যানট ডিপেন্ড অন ওয়ান পারসন। এবং নিঃসন্দেহে সাকিবের সেই জায়গা থেকে শামীম আশরাফ চৌধুরী আপনি বলছিলেন যে সাকিবের উপরে ভরসা করেই পুরো দলটাকে চলতে হবে, এইরকম বিষয়টা থেকে অনেক আগে বেরিয়ে হয়ে এসেছে বাংলাদেশ। কিন্তু যে ভরসাটুকু করতো বাংলাদেশ, নিশ্চয়ই তিনি বেস্ট 11-এর একজন। সেক্ষেত্রে আপনি বলছিলেন বারবার যে যেভাবেই আসলে আপনাকে প্রশ্ন করছি, বলছিলেন যে তিনি ইনপুটটা কতটা দিতে পারবেন সেটা নিয়ে সন্দেহ আছে, আরও অনেকেরই আসলে সন্দেহটা রয়েছে। অন্যদিকে তার পারফরমেন্স নিয়েও শুধুমাত্র চোখের সমস্যা না, অন্য অনেক সমস্যার কথাও আপনি বলছিলেন, দৃষ্টিটা আকর্ষণ করছিলেন। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে কি কঠিন কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা বা আসা উচিত কিনা, বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে যে আমাদের একমাত্র সাকিবই আছে যে প্রপার অলরাউন্ডার। তাকে বাদ দিলে দল থেকে যদি সাহসী পদক্ষেপ কেউ নিতে চায়, তাহলে দুজন প্লেয়ার দিয়ে রিপ্লেস করা লাগে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, টপ ক্লাস অলরাউন্ডারের অভাব। মাহমুদুল্লাহ রিয়াদ এত বয়সে এসেও বল হাতে যেটা করেছে, ব্যাট হাতে যেটা করছে, বাট সে কিন্তু মানে ওই মানের অলরাউন্ডার না। তথাপি তার অলরাউন্ড পারফরমেন্স হ্যাজ বিন দেয়ার। কিন্তু আমার মনে হয় না যে প্রথম খেলায় অন্তত সাকিবকে দল থেকে সরিয়ে রাখবে আমাদের সিলেক্টররা অথবা যারা নির্ধারণ করবে দল। প্রথম ম্যাচটা দেখবে, এমনও হতে পারে যে প্রথম ম্যাচে যদি সাকিবের এই খরা ব্যাটে এবং বলে চলে, তাহলে কিন্তু শেষ ম্যাচে তাকে আমরা নাও দেখতে পারি। কিন্তু আমি সত্যি আশা করছি যে সাকিব তার নিঃসন্দেহে আশা তো আমরা আসলে সবাই করছি শামীম আশরাফ চৌধুরী, এবং এর আগেও আমরা দেখেছি যে যখনই অফ ফর্ম নিয়ে কিংবা মাঠের বাইরের বিভিন্ন ইস্যু নিয়ে সমালোচনায় পড়েছেন সাকিব, পারফরমেন্স দিয়ে তিনি কামব্যাক করেছেন, উত্তরটা দিয়েছেন। সেই জায়গায় সাকিবকে নিয়ে বাকি ক্রিকেটারদের তুলনায় একটু বেশি প্রত্যাশা কি আমরা করতে পারি কিনা? প্রত্যাশা তো অবশ্যই করতে পারি, কিন্তু প্রত্যাশা করতে করতে একটা জায়গায় এসে যায় যখন দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে তার সংযুক্ত থাকাটা দলের জন্য কতটুকু ফলপ্রসূ হচ্ছে। এই পর্যায়ে যখন চলে আসে, তখন একটা খুব সিরিয়াস ডিসিশন নেওয়ার সময় প্রায় চলে এসেছে। আমি বলি না যে হয়ে গেছে, আমি যেটা বলছিলাম একটা ম্যাচ অন্তত দেখা যাবে এবং সাকিব জ্বলে উঠুক, সবাই চায়, বাংলাদেশের সমর্থকরা চায়। কিন্তু যেটা আমি বারবার বলছি, এটা দলগত খেলা, দলের অন্যদের সাকিবের দিকে তাকিয়ে থেকে তাদের খেলতে হবে না। তাদের নিজেদের স্কিল সেটস, তাদের মেন্টাল রেজিলিয়েন্স বাড়িয়ে তাদের বেস্ট ক্রিকেটটা দিতে হবে। কারণ বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, মাস্ট গো ব্যাক টু হিম, যে দলের নেতা হয়ে যদি নিজে ইউ ডোন্ট লিড ফ্রম দ্য ফ্রন্ট নিজের পারফরমেন্স দিয়ে, নিঃসন্দেহে সেই জায়গা থেকে আসলে সাকিবের কাছ থেকে প্রত্যাশাও রয়েছে এবং দলের বাকিদেরও নিশ্চয়ই রোল ভাগ করা রয়েছে, সেটা আমরা দলের মেম্বারদের কাছ থেকেও পেয়েছি। শামীম আশরাফ চৌধুরী, আমাদের সময় একেবারেই শেষের দিকে, যে কারণেই থামাতে হচ্ছে। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এই বিষয় নিয়ে এবং বাংলাদেশ দলের বিষয় নিয়ে আরও অনেক আলোচনা করতে চাই এবং বাংলাদেশ দলের জন্য আসলে শুভকামনা জানাতে চাই। দর্শক, আলোচনা করছিলাম ক্রিকেট ধারাভাষ্যকার, আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর সঙ্গে সাকিব আল হাসান ইস্যুতে, এবং তিনি কতটা বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবেন বা তার সার্ভিস 100% বাংলাদেশ পাচ্ছে কিনা, সমস্যা কোথায়, সমাধানই বাকি, এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত।